যাত্রা কিন্তু একই রকম, কিন্তু ফল দুই রকম। বাংলাদেশ এবং নেপাল এই দুই দেশে ঘটনা সাম্প্রতিক যেটা ঘটছে, ঘটনা একই রকম, যাত্রা একই রকম, কিন্তু গন্তব্য দুই দেশে দুই রকম। কথাটা কেন বললাম? বাংলাদেশে এখানে ওই জেন জি যে প্রজন্ম, তারা একটা গণঅভ্যুত্থান ঘটালো। এখন এর পিছনে যতই আমরা ওই আমেরিকার ডিপ স্টেট বলি, অমুক বলি, সমুক বলি, তারপরেও কিন্তু এটা স্বীকার করতেই হবে যে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো উপাদান না থাকতো, তাহলে কি আর সেই উপাদানকে ব্যবহার করে কি আর গণঅভ্যুত্থান ঘটানো যেত? অর্থাৎ বাংলাদেশে তো উপাদানটা ছিল, হুবহু একই ধরনের উপাদান কিন্তু নেপালেও ছিল। সেখানেও আমি যেটা শুনছি যে অলমোস্ট 20% বেশি ইয়াং পিপল তারা কিন্তু আনএমপ্লয়েড। একটা বড় অংশ এরা পৃথিবীর বিভিন্ন দেশে পরিযায়ী যে শ্রমিক, অর্থাৎ এক্সপার্ট হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমি এই যে আমেরিকার ওই নিউ ইয়র্ক শহরে যে জ্যাকসন হাইটস আছে না, তো এটা তো বাংলাদেশিদের জন্য বিখ্যাত। তা আমি ওখানে কয়েকবার ঘুরে টুরে দেখছি যে ওখানে অনেক নেপালি লোকজনও আছে, এবং তাদের সাথে আলাপ করছি এবং দেখছি যে তারা বিপুলভাবে যাই আয় করে তার একটা বেশ ভালো উল্লেখযোগ্য অংশ তারা কিন্তু ওই যে তাদের দেশে ওই পাঠায়, নেপালে পাঠায়। এবং নেপালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে যায়, পর্যটক যায়, এবং বস্তুত এই নেপাল দেশটা একটা পর্যটন নির্ভর দেশ। আর তাদের মূল আয়ের উৎস হলো যে এক্সপার্ট যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, পরিযায়ী আর কি, ডায়াসপোরা, তারা যে টাকা পয়সা পাঠায়। কারণ এটা ল্যান্ডলক কান্ট্রি, ইচ্ছা করলেই তারা অর্থনীতি উন্নতি করতে পারে না। তো যাই হোক, এখানে ওই যে ফেরেশতাকে বসায় দিলেও যে রাতারাতি এই নেপালের অর্থনীতির একেবারে উন্নতি করে দিবে, বিষয়টা আসলে এরকম না। আর নেপালের অর্থনীতির একটা বড় অংশই নির্ভর করে কিন্তু ভারতের সাথে। এবং আপনারা অনেকেই জানেন এই যে ভারত এবং নেপালের জনগণের মধ্যে চলাচল করা, অর্থাৎ নেপাল থেকে ভারতে, ভারত থেকে নেপালে যাওয়ার জন্যে কিন্তু ওই যে পাসপোর্ট ভিসা কোনো কিছুই লাগে না, জাস্ট আইডেন্টিটি কার্ড হলেই হয়। সীমান্ত অঞ্চলে হাজারে হাজারে নেপালি লোক কিন্তু ভারতে গিয়ে কাজ করে। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো যে এই নেপালেও স্বাভাবিকভাবে ইয়াং পোলাপান যারা আছে, কাজ নাই কাম নাই, তো স্বাভাবিকভাবে অভাবের মধ্যেই তো থাকে, তাহলে তাদেরকে তো খেপানো খুব ইজি। এখন এর পিছনে আমেরিকা ছিল নাকি ভারত ছিল নাকি চায়না ছিল সেটা ভিন্ন ব্যাপার, বাট খোদ নেপালের মধ্যে নিশ্চিতভাবেই উপাদান ছিল যাতে করে জনগণ খেপতে পারে, তাই না? তো বাংলাদেশে ওই একই উপাদান থাকার ফলে শেখ হাসিনার পতন ঘটল। আমরা বিশ্ববরেণ্য পণ্ডিত ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তি, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসালাম অনেক আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে। এবং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে উনি যখন 8 আগস্ট 2024 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসলেন প্রধান উপদেষ্টা হিসাবে, সেই সময় বাংলাদেশের কিন্তু একেবারে সমস্ত দলমত নির্বিশেষে সবাই কিন্তু তাকে কী করছিল, তাকে সমর্থন করছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন এই নেপালে যখন গণঅভ্যুত্থান ঘটে গেল, ওই কেপি শর্মা ওলি যখন পালিয়ে গেল, নেপালের লোকজন কিন্তু অনেক টিয়ে করে আর কি কী করলো, এই যে এই সুশীলা কার্কি প্রাক্তন যে বিচারপতি, তাকে কিন্তু এই এখন তাদের দেশে অন্তর্বর্তী বলছে নাকি তত্ত্বাবধায়ক সরকার বলছে কি জানি, তো তাকে সাময়িকভাবে ক্ষমতায় বসিয়েছে দেশের প্রধান হিসাবে। এখন প্রথমে আমি বলছিলাম না যে দুই দেশে ঘটনা একই, যাত্রা একই রকম, কিন্তু ফলাফল দুই রকম। সেটা কেন বলছিলাম? সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যাকে একজন কমপ্লিটলি নিঃস্বার্থ, ডেডিকেটেড এবং একই সঙ্গে প্রবীণ ব্যক্তি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, জীবনে ওনার চাওয়া পাওয়ার কোনো কিছু নেই। পৃথিবীতে নোবেল পুরস্কারের চাইতে বড় পুরস্কার কিন্তু আর নাই। কেউ যদি একবার সেই পুরস্কার পেয়ে যায় তাহলে তার জীবনে কিন্তু আর চাওয়া পাওয়া আর কিছু থাকে না, সব চাওয়া পাওয়ার কিন্তু পরিসমাপ্তি ঘটে। সুতরাং এই ধরনের একজন ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের মানুষ অবশ্যই আশা করতে পারে যে উনি নিঃস্বার্থভাবে টাকা পয়সা, ক্ষমতা, ধন দৌলত কোনো কিছু লোভে উনি পড়বেন না, এবং উনি ওনার যে পরিচিত মহল, বিশ্বে বিভিন্ন যে সংযোগ, সেটাকে ব্যবহার করে বাংলাদেশকে উনি সামনের দিকে নিয়ে যাবেন এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারা উনি প্রতিষ্ঠিত করবেন। কিন্তু ওই একই যাত্রায় দুই ফল।
বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের একটা তথাকথিত নিঃস্বার্থ নোবেল লরিয়েট ব্যক্তির কাছ থেকে আমরা কি পাইলাম? গোটা বাংলাদেশে একেবারে কি বলা যায়, মহাশ্মশানে পরিণত হয়েছে, তাই না? পৃথিবীতে সম্ভবত এই বাংলাদেশেই একমাত্র মব যে ভায়োলেন্স, এটা একটা নতুন একটা মাত্রা পেয়েছে এবং ভবিষ্যতে এটা নিয়ে সম্ভবত সমাজবিজ্ঞানী গবেষণা হবে যে পৃথিবীর কোন দেশে মবক্রাসিকে বৈধ হিসেবে গণ্য করা হয়েছিল। তখন বলা হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এটা করা হয়েছিল। এবং আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রতিলোভ, অর্থের প্রতিলোভ, যেটা আমাদেরকে বিস্মিত করে। এবং তার থেকে বড় কথা হলো ক্ষমতায় থাকার জন্য উনি নানা রকম কলা কৌশল এইগুলো কিন্তু করে যাচ্ছিলেন এবং এখন সেই প্রচেষ্টায় উনি আছেন। অর্থাৎ উনি ক্ষমতা থেকে যাইতে চাচ্ছেন না, যে কোনোভাবেই হোক ক্ষমতা আঁকড়ে থাকার একটা প্রবণতা তার মধ্যে আমরা দেখি। এবং এগুলো করতে করতে এক মাস কিন্তু অলরেডি পার, 13 মাস পার। অথচ এই নেপালে আমরা কি দেখি যে সুশীলা কার্কি, উনি প্রাক্তন বিচারপতি, উনি এসেই 2 দিনের মাথায় উনি ঘোষণা দিয়ে দিলেন 6 মাস পরে এই নেপালে ইলেকশন হবে। অর্থাৎ দেখা গেল যে তার আদৌ ক্ষমতার প্রতি কোনো লোভ নাই, কোনো কিছু নেই। ওই সংস্কার নামের মূলা ঝুলিয়ে অথবা ভোগীযোগী করে উনি ক্ষমতা দীর্ঘায়িত করার কথা উনি চিন্তা করছেন না। পক্ষান্তরে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সংস্কারের নাম করে এটা ওটা ভোগীযোগী করে উনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন। কিন্তু আমরা তারপরেও তাকে ক্ষমতায় থাকলে আমরা কিন্তু মেনে নিতাম যদি আমরা দেখতাম যে বাংলাদেশের কোনো পজিটিভ কোনো পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, শান্তি শৃঙ্খলা সব কিছু অটুট আছে এবং অতীতে যে জিডিপি ছিল 7-এর উপরে, মানে 7% উপরে, সেটা বহাল আছে। না, কোনো কিছুই ঠিক নেই, বরং বাংলাদেশ এখন তলাবিহীন জুটির দিকে ধাবিত হচ্ছে, তাই না? তো এই সময় উনি সংস্কার করে বাংলাদেশকে একেবারে আকাশের চূড়ায় উঠিয়ে দিবেন বলে মানুষের কাছে প্রতিনিয়ত উনি বলছেন, তাই না? এখন চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মানুষকে এই মানে যারা বর্তমানে ক্ষমতা আছে তারা কি পরিমাণ মূর্খ মনে করে। এনারা এখন নানা রকম লোকজনকে বসে সংস্কারের নানা রকম বিধিবিধান ওনারা প্রণয়ন করছেন, কিন্তু কথা হচ্ছে যে এই সংস্কার বাস্তবায়ন কারা করবে? এরা করবে না। অনির্বাচিত কোনো সরকার তো এগুলো করতে পারে না। করলে পরবর্তীতে ইলেকশন হলে যারা ক্ষমতা আসবে তারাই তো সংস্কার বাস্তবায়ন করবে, তাই না? কিন্তু পরবর্তীতে যারাই ক্ষমতায় আসে তারা এই সংস্কারের কাগজ একেবারে কলার ছোবড়ার মতো ছুঁড়ে ফেলে দিলে কোনো কিছুই তো করার নেই। তাহলে হলোটা কি? সময় ক্ষেপণ, দেশের অর্থনীতি ধ্বংস, জনগণের কষ্ট বৃদ্ধি। বাট নেপালে কিন্তু সেটা ঘটছে না। নেপালে এই যে সুশীলা কার্কি, উনি বললেন যে আমার দায়িত্ব এইটা না যে সংস্কারটার এগুলো রাজনীতিবিদরা করবে, দেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারাই করবে। সেই সংস্কার হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, একেবারে ক্লিয়ার কাট। এখানে তার ক্ষমতার প্রতি কোনো রকম লোভ লালসা এগুলো কোনো কিছুই নাই। উনি 1 সেকেন্ড দেরি না করে দিব্যি বলে দিয়েছেন যে মার্চে ইলেকশন হবে এবং সেটা দেখা গেল যে 6 মাস পরে। বাংলাদেশেও যদি একই ঘটনা ঘটতো, ডক্টর মোহাম্মদ ইউনূস এসে যদি বলতেন যে 6 মাস পরে, আচ্ছা ঠিক আছে 1 বছর পরে এত তারিখে ইলেকশন হবে, ডিসেম্বর ইলেকশন হবে বা জুনে ইলেকশন হবে, এই কথাগুলো যদি উনি বলতেন তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি নির্বাচনমুখী হয়ে যেত না? তাহলে সেখানে বাংলাদেশে কি এই যে গণপিটুনি, মার পিট, জ্বালাও পোড়াও, এই যে ধ্বংসযজ্ঞ, তারপরে পরবর্তীতে এই যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অমুককে ধরো তমুককে ধরো, চাঁদাবাজি করো, এগুলো তো কোনো কিছুই হতো না। ইলেকশনের ডিক্লারেশন দিয়ে দিলেই, ঘোষণা দিয়ে দিলেই তখন কিন্তু শুরু হয়ে যেত মাঠে ঘাটে দৌড়াদৌড়ি। তখন কে কার মনোরঞ্জন করবে, তাই না? সমর্থন নেওয়ার জন্যে তখন ইচ্ছা থাকলেও কিন্তু আর তারা কিন্তু মবক্রাসির দিকে ধাবিত হতো না। এখন যেহেতু এরকম কোনো ডিক্লারেশন দেওয়া হয় নাই, তখন কি করবে তারা? চিন্তা করে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেভাবে লুটপাট করি, ঘটনাটা কি তাই না? আসলে বাংলাদেশের মানুষ হতভাগ্য। কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, অনেকে হয়তো খেয়াল করছেন, যদি আমি ফেসবুকে খুব সক্রিয় না, মাঝে মাঝে 2-1টা স্ট্যাটাসটা দিই যে বাংলাদেশে জন্মগ্রহণ করা হলো পূর্বজন্মের একটা পাপের প্রায়শ্চিত্ত করা আর কি। মনের খেদে লিখছি, তা নাহলে এই যে সুজলা সুফলা সুশ্যামলা বাংলাদেশ, যে দেশকে এত ভালোবাসি, এইরকম কথা কেন লিখবে বলেন তো?
এখানে আমরা যাকে মনে করি যে একজন মহান ব্যক্তি, আসলে তার প্রকৃত চেহারা যখন ফুটে ওঠে তখন বোঝা যায় যে আসলে সেই জিনিসটা কী। পরিশেষে যেটা বলতেছি, অনেকে হয়তো বলবে যে সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নিয়ে যদি তারাই কাউকে বসিয়ে দিয়ে তারাই যদি ডিক্লারেশন দিত যে এতদিন পরে ইলেকশন হবে, অনেক ধরনের বলে। কিন্তু আবার একই সঙ্গে এটাও বলে যে তাই যদি হয় তাহলে সেনাবাহিনী যে পিস কিপিং মিশনে যেতে পারবে না, 6-7 হাজার যে যায়। আমি একটা জিনিস বুঝলাম না, সেনাবাহিনী নিজেরা দাবি করে তারা দেশপ্রেমিক, তাই না? তাদের কাছে দেশ বড় না ফরেন মিশনে পিস কিপিংয়ে গিয়ে আয় উপার্জন বড়? আর দেশ যদি না টেকে এরা ওই পিস কিপিংয়ে গিয়ে টাকা পয়সা আয় উপার্জন করে খরচ করবে কোথায়? দেশে যদি শান্তি না থাকে, এটা আমার মাথায় ঢুকে না। আর নানাভাবে নানা কায়দায় আমরা অনেক সময় চিন্তা করছি যে হ্যাঁ, দেশে অরাজকতার হাত থেকে হয়তো সেনাবাহিনী রক্ষা করবে, তারা ক্ষমতা নিয়ে হয়তো তারপরে কাউকে তত্ত্বাবধায়ক জাতীয় কিছু বসিয়ে দিয়ে হয়তো ডিক্লারেশন দিবে এত তারিখ ইলেকশন, তাই না? তাহলেও কিন্তু দেশটা রক্ষা পেত। কিন্তু সেনাবাহিনী আমি জানি না কীভাবে এরপরেও তারা আবার নিজেদেরকে দেশপ্রেমিক বলে, এই ধরনের কোনো কিছুই করে নেই। এখন যুক্তি দেখায় যে এরকম যদি বাংলাদেশে মার্শাল ল জারি করে তাহলে ওই কী হবে, মানে পিস কিপিংয়ে যাইতে দিবে না। আরে তাই যদি হয় তো বাংলাদেশের থেকে নেপালের অর্থনীতি তো আরও দুর্বল, তাই না? তো নেপালে কীভাবে সেনাবাহিনী প্রধান ক্ষমতা গ্রহণ করে এই যে এখন এই সুশীলা কার্কি প্রাক্তন বিচারপতিকে উনি দিলেন। এবং আমি খোঁজখবর নিয়ে দেখলাম বাংলাদেশের থেকেও বা বাংলাদেশের প্রায় সংখ্যক এই যে সেনাবাহিনীর লোকজন নেপালের, তারাও কিন্তু পিস কিপিং মিশনে অংশ নেয়। তো তারা কি মানে যদি এরকম হয় যে দেশের সেনাবাহিনী শাসন জারি করলে পিস কিপিংয়ে সেনা সদস্য পাঠানো যায় না, তো নেপালের সেনাপ্রধান তো এগুলো কেয়ার করেনি, কারণ তার কাছে মনে হয়েছে যে দেশ আগে দেশ বাঁচাও, তাই না? পিস কিপিং পরে, অন্য দেশে শান্তি রক্ষা করতে না গিয়ে নিজেদের দেশে শান্তি রক্ষাটা আগে করি, তাই না? ওই তারপরে পিস কিপিংয়ে মানে মনোনয়ন দিল কি দিল না এগুলো কেয়ার করার তো দরকার নেই। আর নিজের ঘর ঠিক তো সব ঠিক, আমি আমার নিজের ঘর ঠিক নাই, আমি অন্যের ঘর ঠিক করতে যাব, খেয়ে দেয়ে কাম আছে? তো যে সাহস, যে দৃঢ়তা এই যে নেপালের এই যে সেনাবাহিনী প্রধান দেখালো, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সেটা দেখাতে পারলো না গত 13 মাসেও। এটা আমাদেরকে দুঃখ দেয়। আর মাঝে মাঝে টেলিভিশনে এসে উনি লম্বা চওড়া ভাষণ দেন, লম্বা চওড়া কথা মানে বলেন যে এরপর থেকে আর মবক্রাসি আর হবে না, মব আর হবে না, আমরা দৃঢ় হস্তে এগুলো থামাবো, তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমি নিলাম। মানে এই সমস্ত মুখরোচক কথাবার্তা বাস্তবে একেবারে ঢনঢনা। অথচ এই যে নেপালে সেনাপ্রধান 1 সেকেন্ড দেরি করে নেই, সাথে দেশে যে মবক্রাসি শুরু হয়েছিল সাথে ক্ষমতা নিয়ে বললেন যে আমি দৃঢ়ভাবে আমি দেশ শাসন করব। এবং অতঃপর উনি অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিলেমিশে যে এই সুশীলা কার্কি তাকে কিন্তু তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বানিয়েছেন, এবং বানানোর সাথে 6 মাস পরে ইলেকশন দিয়েছে, তাই না? তাহলে তো যে মানে নেপালের মতো একটা দরিদ্র দেশের সেনাবাহিনী যে দেশে ফরেন কারেন্সি এক্সপোর্টের মাধ্যমে এনে দেশের অর্থনীতি চলে, বাংলাদেশের অর্থনীতি তো 100% মানে সিংহভাগ তো আর ওই ফরেন এক্সপার্টদের টাকায় চলে না, তাই না? অর্থাৎ তো সেনাবাহিনী কয় টাকা আনে তার উপরে তো চলে না। কিন্তু ওই নেপালের ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর লোকজন যে টাকা আনে তার একটা ভালো অবদান আছে। তো নেপালের সেনাবাহিনী প্রধান এগুলো কেয়ার করলো না, তার দেশকে বড় মনে করে সে সাথে ক্ষমতা নিয়ে সুশীলা কার্কিকে বসিয়ে দিল। হ্যাঁ, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নিজেদেরকে স্বঘোষিত দেশপ্রেমিক সেনাবাহিনী বলে সেই সাহস দেখাতে পারলো না। এই হলো বাংলাদেশের মানে পরিণতি। এবং এই জন্য আমি বলি যে এই ঘটনাগুলো ঘটে কখন জানেন? মানে যদি ধর্মীয়ভাবে ভয়ঙ্কর রকমভাবে যদি আবেশিত থাকে, ধর্মান্ধ হয়, তখন এই জিনিসগুলো ঘটে। এর সাথে ধর্মীয় আচার আচরণ কৃষ্টি কালচার জড়িত আছে। ওই নেপালের ওরা যে বিধর্মী অধার্মিক মানে অধার্মিক তা না, তারাও হিন্দু, তাই না? কিন্তু তারা তাদের দেশকে ভালোবাসে এবং তাদের কিবলা ওই আরব দেশে না। কিন্তু বাংলাদেশের মানুষ কি বাংলাদেশকে ভালোবাসে? না, তাদের কিবলা হলো আরব দেশে।
তারা জন্ম নিয়েছে এই সুজল সুফল শস্য শ্যামলা বাংলাদেশে, কিন্তু তারা ভালোবাসে আরবের মরুভূমি, খেজুর বাগান, উট দুম্বা এবং স্বপ্নের মধ্যে উট দুম্বা চড়ানো, এগুলা তারা দেখে। দেশের প্রতি তো তাদের ভালোবাসা তৈরি হয় না। এটা আমি বহুভাবে বলেছি যে বাংলাদেশের মানুষের মধ্যে কেন দেশপ্রেম তৈরি হয় না। আরে ভাই, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেন, কিন্তু আপনি নবীর সুন্নত পালনের নামে, মানে ইসলামের বিধি অনুযায়ী আপনি যদি পুরোপুরি আরব হওয়ার চেষ্টা করেন, তাহলে তো ভাই আপনার দেশপ্রেম তৈরি হবে না, হয় না। আপনার ভালোবাসা জন্মাবে আরবের প্রতি, তাই না? এবং ইসলাম তো আরব কালচার ছাড়া আর কিছুই না। নেপালের লোকজন তো মুসলমান না, যে কারণে তাদের ভালোবাসা তাদের দেশের প্রতি, নট আরবের প্রতি। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য ম্যাস পিপল অব নেপাল অ্যান্ড বাংলাদেশ। একেবারে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিলাম, ঘটনা একই, ফলাফল দুই রকম। এই কারণে হয়েছে, নেপালের লোকও যদি মুসলমান হতো, আজকে নেপালেও কিন্তু হুবহু বাংলাদেশের মতো ঘটনা ঘটতো। ধন্যবাদ।